ওয়েলকাম টু এমএইচএস বাংলা। দেখো আজকে আমরা যে অঙ্কটি করবো সেটা হচ্ছে 6 কোষে থেকে 1.1। অঙ্কটি কি আছে আগে একটু পড়ে নিই, তারপর অঙ্কটি করছি। অঙ্কটিতে আছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। এটা দেখো, মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে কার 3 ঘন্টা বেশি লাগে? মজিদের। কার থেকে 3 ঘন্টা সময় বেশি লাগে? মহিমের থেকে। তাহলে কার থেকে বেশি বা কার থেকে কম, এই প্রশ্নটা করলে যে উত্তরটি আসে সাধারণত আমরা সেটিকে এক্স ধরি। তাহলে কার থেকে 3 ঘন্টা বেশি? মহিম অপেক্ষা বা মহিমের থেকে 3 ঘন্টা বেশি। তাহলে এখানে কি লিখবো? যে ধরি মহিমের কাজটি করতে সময় লাগে, কাজটি করতে সময় লাগে x ঘন্টা। তাহলে মহিমের x ঘন্টা, তাহলে মজিদের কত হবে? মজিদের 3 ঘন্টা বেশি। তাহলে মজিদের কাজটি করতে সময় লাগে x প্লাস 3 ঘন্টা। বোঝা গেল? এবার এটা হচ্ছে দুজনাকার সময়। তাহলে মহিমের কত সময় লাগে? x ঘন্টা, এবং মজিদের কত? x প্লাস 3 ঘন্টা। তাহলে এবার দেখো, এই মহিম তার x ঘন্টা সময় লাগে সমস্ত কাজটি করতে। সমস্ত কাজটি মানে আমরা ধরবো এক অংশ, কেননা আমরা ক্লাস 8এও এরকম ধরনের অঙ্ক করেছি। তাহলে সমস্ত কাজ সমান এক অংশ, অর্থাৎ মহিম x ঘন্টায় করে এক অংশ। বোঝা গেল? তাহলে মহিম x ঘন্টায় করে এক অংশ। তাহলে 1 ঘন্টায় কত করবে? না 1 ঘন্টায় করবে 1/x অংশ। এটা করলো মহিম 1 ঘন্টায়। বোঝা গেল? মজিদ দেখি কত করে। মজিদের সময় লাগে x প্লাস 3 ঘন্টা। তাহলে মজিদ x প্লাস 3 ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টায় করে 1/x প্লাস 3 অংশ। এই সময়টা লাগবে মজিদ। ওকে, এবার দেখো আমি যদি এই দুজনকে একসঙ্গেই কাজে লাগাই, তাহলে দুজনে মিলে 1 ঘন্টাতে কত কাজ করবে? না 1 ঘন্টাতে মহিম কাজ করবে 1/x, আর 1 ঘন্টাতে মজিদ কাজ করবে 1/x প্লাস 3। তাহলে দুজনে মিলে যখন কাজ করবে তখন কাজের পরিমাণটা এই দুটো কি হবে বলো তো? যোগ হবে। কেন যোগ হবে? দেখো একদম ছোট্ট একটা উদাহরণ যদি দিই, যে মহিম 1 ঘন্টায় 5টি অঙ্ক করে। মহিম 1 ঘন্টায় 5টা অঙ্ক করে, আর মজিদ 1 ঘন্টায় 4টি অঙ্ক করে। তাহলে মজিদ 1 ঘন্টায় 4টি অঙ্ক করে। এবার আমি যদি দুজনকে একসঙ্গে বসিয়ে দিই, নিয়ে দুজনকে বলি যে তোমরা একসঙ্গে অঙ্ক করো, তাহলে 1 ঘন্টা পর আমি কি দেখতে পাবো? মোট কটা অঙ্ক হবে? 5 এবং 4 9টা। কেন? মহিম 5টি করবে আর মজিদ 4টি করবে। তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় মোট কটি হবে? 5 প্লাস 4 সমান 9টি। বোঝা গেল? অর্থাৎ দুজনে যখন কাজ করবে তখন 1 ঘন্টাতে দুজনের কাজের পরিমাণ বেশি হবে। কেন? 1 ঘন্টায় এই কাজ করবে, মহিম কাজ করবে 1/x আর মজিদ 1/x প্লাস 3। তাহলে এই দুটোতে কি হবে? এখানে কি হয়েছিল? যোগ। তাহলে এখানেও এই দুটিতে কি হবে বলো তো? যোগ হবে। বোঝা গেল? তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় যদি কাজ করে, তাহলে সেক্ষেত্রে তাদের মোট কাজ হবে 1/x প্লাস 1/x প্লাস 3। বোঝা গেল? এবার পরেরটিতে আসি। পরেরটি কি আছে একটু দেখা যাক। পরেরটা যেটা আছে সেটা হচ্ছে তারা উভয়ে একসঙ্গে, অর্থাৎ তারা দুজন মিলে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় করতে পারে। তাহলে কতক্ষণ সময় লাগে বলো তো? 2 ঘন্টা। 2 ঘন্টায় তারা সমস্ত কাজটি করে। তার মানে কি? তারা 2 ঘন্টায় করে এক অংশ, অর্থাৎ তারা দুজনে মিলে যখন কাজ করবে তখন এখানে হবে দুজনে মিলে 1 ঘন্টায় করে, 1 ঘন্টা না 2 ঘন্টায়। তাহলে 2 ঘন্টায় করে এক অংশ।
দুজনে মিলে 2 ঘন্টায় করে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় কত হবে? 1 ঘন্টায় করবে 1/2 অংশ। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, এখানে দুজনে মিলে 1/2 অংশ, কিন্তু এখানে দুজনে মিলে 1 ঘন্টায় কত করে আমি বললাম? এখানে দুজনে মিলে 1 ঘন্টায় করবে 1/x প্লাস 1/x প্লাস 3। এটা এখানে 1 ঘন্টায় করলো, আর এখানে 1 ঘন্টায় কত করবে? 1/2। তাহলে 1 ঘন্টায় এখানে বলছে এইটা, আর এই জায়গায় বলছে 1/2, তাহলে দুটোই নিশ্চয়ই কি হবে? পরস্পর সমান। তাহলে সেক্ষেত্রে আমি যদি লসাগু করিয়ে দিই, তাহলে এটা হবে, এখানে সমান দিলাম, এখানে 1/2, এটা হবে x ইন্টু x প্লাস 3, x x এ গেল, পড়ে থাকলো x প্লাস 3, x প্লাস 3, x প্লাস 3 গেল, পড়ে থাকলো x। তাহলে কি দাঁড়ালো? এবার এখানে আমি লিখছি, দেখো x এ x এ যোগ করলে 2x প্লাস 3 বাই, নিচে যদি গুণ করি তাহলে x স্কয়ার প্লাস 3x ইকুয়াল টু 1। এবার যদি একটু বজ্রগুণ করি, x স্কয়ার প্লাস 3x সমান 4x প্লাস 6, তাহলে x স্কয়ার বাঁ দিকে যদি নিয়ে আসি প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইকুয়াল টু 0, অর্থাৎ x স্কয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে তোমাদের সমীকরণ নির্ণয়, যেটা বলেছি। বোঝা গেল? তাহলে এবার আমরা পড়ব 6 দাগের 7 অঙ্ক। একবার অঙ্কটি পড়ে নিই। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে এখান থেকে আমি প্রথম শুরু করব কি না, কোনো একটিকে তো আমাকে x ধরতে হবে, কোনটিকে x ধরবো না? দেখো এখানে আমি বলেছিলাম যে প্রশ্ন করবে কার থেকে বেশি বা কার থেকে কম। তাহলে এখানে কে অপেক্ষা বেশি বা কার থেকে বেশি না, এখানে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা বেশি। তাহলে দশকের থেকে বেশি, কার থেকে বেশি? দশকের থেকে। তাই আমি প্রথম ধরবো, যে ধরি দশক সমান x। বোঝা গেল? তাহলে এবার এককটি কত হবে বলো তো? একক সমান, দেখো একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে একক কি হবে? দশকের থেকে, দশকটি x, তার থেকে 6 বেশি। বোঝা গেল? তাহলে এবার সংখ্যাটি কি করে নির্ণয় করে না, দেখো সংখ্যাটি, এটা তোমরা জানো, আগেও শিখেছো, সংখ্যাটি সমান। এবারে সংখ্যাটি নির্ণয় করার সূত্রটা কি জানো তো? সংখ্যাটি নির্ণয় করার সূত্র হচ্ছে দশক গুণিত 10, একক গুণিত 1, এবং এই মাঝখানে থাকে প্লাস চিহ্ন। অর্থাৎ দশক, এই যে 10 থেকে 10 গুণ করবে, এককের 1 থেকে 1 গুণ করবে, মাঝখানে প্লাস চিহ্ন দেবে। এটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। কেন না 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা? দুটি অঙ্ক থাকে, একক এবং দশক। যদি 3 অঙ্ক হতো তাহলে কি হতো? দেখো যদি 3 অঙ্ক হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? মনে করো তোমাকে বললো যে একক সমান x, দশক সমান হচ্ছে y, এবং শতক সমান হচ্ছে z। তাহলে এক্ষেত্রে তোমাকে যদি সংখ্যাটি নির্ণয় করতে বলে, সংখ্যাটি কি হবে দেখো তো? সংখ্যাটি হবে, আমি তো বললাম যে এককের সঙ্গে 1 গুণ হবে, দশকের সঙ্গে 10 গুণ হবে, এককের সঙ্গে 1 গুণ, দশকের সঙ্গে 10 গুণ, এবং শতকের সঙ্গে 100 গুণ মানে 100। তাহলে যদি আমি করি একক x, তার সঙ্গে 1 গুণ হবে। বোঝা গেল? দশক y, তার সঙ্গে 10 গুণ হবে, ওকে, এবং শতক z, তার সঙ্গে 100 গুণ হবে। হয়েছে? এবার মাঝখানে মাঝখানে, এদের মাঝখানে মাঝখানে কি চিহ্ন হবে বলো তো? প্লাস চিহ্ন। ব্যাস, তাহলে এটাই হলো সংখ্যাটি। যদি তোমাকে বলে একক, ছোট প্রশ্ন, একক x, দশক y এবং শতক z, তাহলে সেক্ষেত্রে তোমাকে যা যা বলবে সেই অনুযায়ী গুণ করবে। এককের সঙ্গে 1, দশকের সঙ্গে 10 এবং শতকের সঙ্গে 100 গুণ করে মাঝখানে মাঝখানে প্লাস চিহ্ন দেবে। এটাই হচ্ছে সংখ্যাটা। x একে x প্লাস 10y প্লাস 100z, এইভাবে সংখ্যাটি নির্ণয় করা হয়। তাহলে দেখো এই ক্ষেত্রে যদি আমরা সংখ্যাটি নির্ণয় করি, তাহলে দেখো সংখ্যাটি কত হবে না, দশকের সঙ্গে 10 গুণ আর এককের সঙ্গে 1 গুণ। এটাকে আগেও লিখতে পারো যে একক গুণিত 1 প্লাস দশক গুণিত 10, অসুবিধার কিছু নেই।
তাহলে দশক কত আছে বলতো এক্স, তার সঙ্গে কত গুণ হবে 10, মাঝখানে প্লাস চিহ্ন। একক কত আছে এক্স প্লাস 6, তার সঙ্গে কত গুণ হবে বলতো 1। এই গুণটা না করলেও চলে, কারণ এক গুণ করলেও যা হবে না করলেও তাই হবে। তাহলে সংখ্যাটি কত হলো দেখো, সংখ্যাটি হচ্ছে 10x প্লাস এক্স প্লাস 6। তাহলে এটা কত হচ্ছে 10x আর x এ যোগ করলে হবে 11x প্লাস 6। এটা হলো সংখ্যাটি। ওকে, এবার কি প্রশ্ন করেছে একটু দেখা যাক এখানে কি বলা আছে, সেই জায়গা থেকে একটু অঙ্কটি করা যায়। দেখো এর পরের লাইনটা আমি এখনো পড়িনি, পরের লাইনটি আছে অঙ্কদ্বয়ের গুণফল, এখানে দাঁড়ালাম কমা দিলাম মানে সমান চিহ্নটা দেব, সংখ্যাটির থেকে 12 কম। তাহলে কি হবে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্ক মানে কি মানে এককের অঙ্ক আর দশকের অঙ্ক, দুটি অঙ্ক আছে এখানে, এইগুলোকে অঙ্ক বলা হয়। তাহলে অঙ্কদের গুণফল, অঙ্ক দশক এবং একক এদের গুণফল, তাহলে এদের গুণফল হবে x ইনটু x প্লাস 6। এটা হচ্ছে অঙ্কদের গুণফল, বোঝা গেল? এটা হচ্ছে দশকের অঙ্ক, এটা এককের অঙ্ক, মাঝখানে গুণফল। অঙ্কদের গুণফল, এবার সমান চিহ্ন দিলাম, সংখ্যাটির চেয়ে 12 কম, সংখ্যাটি কোনটি? এটা হচ্ছে সংখ্যাটি, তাহলে সংখ্যা হচ্ছে 11x প্লাস 6। সংখ্যাটির থেকে 12 কম, কম মানে বিয়োগ, কত বিয়োগ হবে বলো তো 12, বোঝা গেল? এবার একটু গুণ করছি দেখো, x স্কয়ার প্লাস 6x সমান 11x মাইনাস 6। বাঁ দিকে নিয়ে যদি আসি x স্কয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 ইকুয়াল টু 0, সবকে বাঁ দিকে নিয়ে এলাম। এবার একটু যোগ বিয়োগ করলে হবে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এই হয়ে গেল তোমার সমীকরণ। এবার এখান থেকে তুমি সমাধান করে x এর মানও বের করতে পারবে, অসুবিধার কিছু নেই, বোঝা গেল? এবার 6 দাগের 8 অঙ্ক, 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। তাহলে প্রথমে আমি একটু ছবিটা করে নিই, দেখো ছবিটা করলে আমাদের অনেকটি সুবিধা হবে। তাহলে আমার আয়তক্ষেত্রাকার মাঠ যদি এরকমের হয়, একটি আয়তক্ষেত্রাকার মাঠ, এটা ধরলাম একটি আয়তক্ষেত্রাকার মাঠ, এবং এই আয়তক্ষেত্রাকার মাঠের 45 মিটার দীর্ঘ, তাহলে এটা হচ্ছে 45 মিটার, এখান থেকে এই পর্যন্ত হলো 45, বোঝা গেল? এবার 40 মিটার প্রশস্ত, তাহলে প্রস্থ 40, অর্থাৎ এটা হচ্ছে 40, এখান থেকে এই পর্যন্ত হলো 40 মিটার। ওকে, এবার কি বলেছে দেখো, এই আয়তক্ষেত্রাকার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা। তাহলে এর বাইরের চারপাশে রাস্তা আছে, কোথায় রাস্তাটা দেখো, এই বাইরের চারপাশে একটি রাস্তা আছে, এইভাবে একটি রাস্তা। তাহলে এটা হয়ে গেল বাইরের চারপাশের একটি রাস্তা। কোনটা রাস্তা খেয়াল রাখবে, এটা কিন্তু রাস্তা, এটা হচ্ছে রাস্তা, এই জায়গাটা রাস্তা। তাহলে এটা হচ্ছে বাইরের চারপাশে, এই যে জায়গাটা, এইটা হচ্ছে বাইরের চারপাশের রাস্তা, বোঝা গেল? তাহলে মাঠ যেটা ছিল সেই মাঠের বাইরের চারপাশে কিন্তু রাস্তাটি আছে, বাইরের রাস্তাটি আছে, এটা মাঠটা, তার বাইরে বাইরে একটি রাস্তা আছে। ওকে, এবার কি বলেছে দেখো, এই রাস্তাটি আছে এবং রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 450, আমি নিজেও বের করব রাস্তার ক্ষেত্রফল। কি করে বের করব দেখো, না এই রাস্তাটি আমি মনে করব, এই যে রাস্তাটি চওড়া, এটা এই চওড়াটি, এটাকে আমি ধরবো x মিটার চওড়া। তাহলে এটা যদি x হয়, এই দিকটাও কত হবে বলো তো, x মিটার। ওকে, আবার যদি এটা বলো, এইটা, এই যে এই জায়গাটা বা এখানটা, এই চওড়াটা কত হবে বলো, এটা হচ্ছে x মিটার, বোঝা গেল? অর্থাৎ সব দিকেই কিন্তু সমান চওড়া রাস্তা। এবার রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 450, তাহলে প্রথম আমি লিখলাম যে ধরি রাস্তাটি x মিটার চওড়া, x মিটার চওড়া, তাহলে রাস্তাটি x মিটার চওড়া দেওয়া আছে। এবার কি করতে হবে না, বলেছে রাস্তার ক্ষেত্রফল,
তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে কি করবে দেখো, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে যে এই জায়গাটার ক্ষেত্রফল, এটা এই যেখানে যেখানে দাগ দেওয়া আছে এই জায়গার ক্ষেত্রফল। এটা কি করে পাবো? প্রথমে সমস্ত জায়গাটার ক্ষেত্রফল বের করব। কি করে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। সমস্ত জায়গাটা মানে এই বাইরে বাইরে এর দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমি জানি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেই ক্ষেত্রফল হবে। তাহলে আগে সমস্ত জায়গার ক্ষেত্রফল বের করব, তার থেকে এই যে ভিতরের ক্ষেত্রফলটা এই জায়গাটাকে কিন্তু বাদ দিয়ে দেবো। কারণ এই জায়গাটা আমি দেখো পুরো ক্ষেত্রফল থেকে যদি এই জায়গাটা আমি হাত দিয়ে ঢাকিয়ে দিই, তাহলে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ রাস্তাটি কিন্তু পড়ে আছে। আচ্ছা, তো তাহলে সমস্ত ক্ষেত্রফল থেকে এই ভিতরের ক্ষেত্রফলটি বাদ দিতে হবে। তা ভিতরের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আমি জানি, যে কারণে ভিতরের ক্ষেত্রফল খুব সহজ, 45 গুণিত 40, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ভিতরের ক্ষেত্রফল পেয়ে যাব। কিন্তু এই যে সমস্ত জায়গার ক্ষেত্রফল, যেটা বাইরের দৈর্ঘ্য বাইরের প্রস্থ, এটা তো দেওয়া নেই। তাহলে আগে আমাকে এটা বের করতে হবে, বাইরের দৈর্ঘ্য কত এবং বাইরের প্রস্থ কত। তাহলে দেখো এক্ষেত্রে বাইরের দৈর্ঘ্য এবং প্রস্থ কত হয়। যদি এটা হয় 45, তাহলে তুমি খেয়াল করো এখান থেকে এটা কত হবে দেখো। এটা যদি 45 হয়, তাহলে আমি বলবো এখান থেকে এই জায়গা এই পর্যন্ত এটাও কত হবে বলতো? 45। এটা 45 হলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই যে এখান থেকে এখান পর্যন্ত এটাও হবে 45। বোঝা গেল? তাহলে এটা 45, তো এটাও 45। কিন্তু আমার তো এটা প্রয়োজন নেই, আমার এখান থেকে একদম শেষ সীমানা পর্যন্ত প্রয়োজন। কত হবে না, এটা যদি 45 হয়, তার সঙ্গে এই জায়গাটা কত বলতো? এটা x, তাহলে এই জায়গাটা x, আর এই জায়গাটা কত? x। তাহলে কত হলো? 45 এর সঙ্গে x এবং x দুটো আর যোগ হবে। তাহলে এই যে বাইরেটার যে দৈর্ঘ্য, এই বাইরেটা অর্থাৎ রাস্তা সহ যে মাঠটা, সেই মাঠের যে দৈর্ঘ্য, তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য সমান হচ্ছে 45 প্লাস এক্স প্লাস এক্স, অর্থাৎ 45 প্লাস 2x মিটার। বোঝা গেল? এবার এটা কত হবে? একই রকম দেখো, এইখান থেকে এই পর্যন্ত হবে 40, এই জায়গাটা হবে 40, কেননা এটা যদি 40 হয় তাহলে এটা 40। এবারে এই জায়গাটা কত? x, এটা কত? x, তাহলে 40 এর সঙ্গে দুদিকে x x যোগ হবে, অর্থাৎ 40 প্লাস 2x। তাহলে বাইরের যেটা প্রস্থ অর্থাৎ রাস্তা সহ প্রস্থ, সেই রাস্তা সহ প্রস্থটা হবে 40 প্লাস 2x। ওকে, তাহলে এটা দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, সমস্ত জায়গার ক্ষেত্রফল বের করতে পারবো এবং সেখান থেকে ভিতরেরটি বাদ দেবো। কিরকম দেখো, মনে করো যে তোমার এটা হচ্ছে মাঠটা, ওকে, এটা মাঠ, এই জায়গাটা মাঠ, এবং এর বাইরে বাইরে এই জায়গা বাইরে বাইরে দেখো সমান চওড়া একটি রাস্তা আছে। এবার তুমি কি করলে, এই রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে হয়, কেমন রাস্তাটি, রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে আগে পুরো কাগজটির, এই যে বড় কাগজটি, এটার ক্ষেত্রফল বের করতে হবে এবং তার থেকে তোমাকে এই যে ভিতরের যে জায়গাটা, এই জায়গাটা তোমাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। দেখো এটা যেটা পড়ে থাকলো এটাই কিন্তু রাস্তা। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কি করে পাবো? আবার বলছি, প্রথমে এই জায়গাটা সমস্ত জায়গাটার ক্ষেত্রফল বের করে নেব, সেখান থেকে এই যে মাঠ, এই মাঠের ক্ষেত্রফলটা কি করবো বলো তো? এটাকে বিয়োগ করে দেবো, এটা বাদ দেবো। তাহলে এটাকে যদি বাদ দিই তাহলে এই জায়গার ক্ষেত্রফল পড়ে থাকবে। বোঝা গেল? তাহলে সেটাই এখানে করছি। তাহলে এখানে সমস্ত জায়গাটার ক্ষেত্রফল কত? সমস্ত জায়গাটার দৈর্ঘ্য হচ্ছে 45 প্লাস 2x, প্রস্থ কত? 40 প্লাস 2x। তাহলে এটা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সমস্ত জায়গার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ বাইরের দৈর্ঘ্য বাইরের প্রস্থ। তার থেকে ভিতরের ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। ভিতরের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মাইনাস 45 ইন্টু 40, এটা বিয়োগ করলেই হবে। তাহলে এই সমস্ত পুরোটা হলো কি বলতো? রাস্তাটির ক্ষেত্রফল। এবার দেখো রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো, অঙ্কটিতে দেওয়া আছে, এটা সমান কত হবে বলতো? 27। এবার এটা করলেই হবে, যদি গুণ করি 45, সরি এটা 45, শুধু 45 হবে, তাহলে 45 আর 40 যদি আমি গুণ করি তাহলে এটা হবে 1800 প্লাস 90x প্লাস 80x প্লাস 4x এর স্কোয়ার মাইনাস এটা হবে 1800
ইকুয়াল টু 4,400। বোঝা গেল? এবার দেখো এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো 4x স্কোয়ার প্লাস 170x, এটাকে বাঁ দিকে নিয়ে এলে মাইনাস 450 ইকুয়াল টু 0। একটু 2 কমন নিতে পারো সবার কাছ থেকে, তুমি যদি 2 কমন নাও তাহলে এটা হবে দেখো 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। এই 2 কে যদি ওইদিকে নিয়ে যাও, এখানে গুণ হয়েছিল, ওইদিকে গেলে ভাগ হবে, 0/2 মানে 0, অর্থাৎ শেষ পর্যন্ত যেটা দাঁড়াবে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে তোমার সমীকরণ। বোঝা গেল? তাহলে এখানেই আমাদের কোষে দেখি 1.1 শেষ হলো।